আচ্ছা, একটা ব্যাপার কি কখনো মাথায় এসছে? আমাদের বাড়ির দেওয়ালে তো একটাই সকেট, তাই না? সেই একই সকেট থেকে যখন মাইক্রোওয়েভ চলে তখন লাগে হাজার হাজার ভোল্ট। আবার ওই একই জায়গায় যখন আমরা ফোন চার্জ দিই তখন লাগে মাত্র কয়েক ভোল্ট। এটা কিভাবে সম্ভব? চলুন আজকে আমাদের এই প্রতিদিনের জীবনের একটা বড়সড় রহস্যের সমাধান করা যাক। ব্যাপারটা একটু অদ্ভুত, তাই না? ভাবুন তো, একদিকে একটা হাই পাওয়ার যন্ত্র যেটা হাজার হাজার ভোল্টেজে চলে, আর ঠিক তার পাশেই একটা ছোট্ট ডেলিকেট ফোন চার্জার। এমনটা তো হচ্ছে না যে ফোনটা অতিরিক্ত ভোল্টেজে একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে, বা মাইক্রোওয়েভটা কম ভোল্টেজের কারণে ঠিকমতো কাজই করছে না। তাহলে এর পেছনের আসল কারসাজিটা কি? এই পুরো জাদুর পেছনের আসল নায়ক কিন্তু একটাই, আর তার নাম হলো ট্রান্সফর্মার। হ্যাঁ, এই সাধারণ দেখতে যন্ত্রটাই সবকিছুর মূলে, আর আজ আমরা এর ভেতরবাহী সবকিছু জেনে নেব। তো চলুন আর দেরি না করে এই ট্রান্সফর্মার জিনিসটা আসলে কি আর এর ভেতরে ঠিক কি আছে সেটা একটু কাছ থেকে দেখা যাক। একেবারে সহজ করে যদি বলি, একটা ট্রান্সফর্মার হলো বিদ্যুতের ভোল্টেজের জন্য একটা ভলিউম কন্ট্রোলের মতো। মানে এটা এসি ভোল্টেজকে ইচ্ছে মতো বাড়াতেও পারে, আবার কমাতেও পারে। কাজটা দেখতে সিম্পল হলেও এর গুরুত্ব কিন্তু অনেক। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এর গঠনটা কিন্তু ভীষণ সহজ। একটা ট্রান্সফরমারের মূল জিনিস হলো মাত্র দুটো তারের কুণ্ডলী, মানে কয়েল। এগুলোকে জাস্ট একে অপরের কাছাকাছি রাখা হয়। একটার সাথে যুক্ত থাকে মেইন পাওয়ার সাপ্লাই, আর অন্যটার সাথে আমাদের ডিভাইসটা। ব্যাস, এটুকুই। ভাবা যায়? এখন প্রশ্ন হলো, এই দুটো সাধারণ তারের কুণ্ডলী কিভাবে ভোল্টেজ বাড়ানো বা কমানোর মতো একটা জাদুকরী কাজ করে ফেলে? ওয়েল, এর পেছনের বিজ্ঞানটার নাম হল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, বাংলায় যাকে আমরা বলি তড়িৎচুম্বকীয় আবেশ। এই আইডিয়াটা আমাদের দিয়েছিলেন গ্রেট সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে। উনি প্রথম বলেন যে যদি কোনো তারের কুণ্ডলীর আশেপাশে থাকা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রে কোনোভাবে বদল আনা যায়, তাহলেই ওই কুণ্ডলীতে নিজে থেকেই একটা ভোল্টেজ তৈরি হবে। এই ভোল্টেজটাকেই আমরা ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বলি। পুরো ব্যাপারটা তাহলে কিভাবে কাজ করছে দেখুন। ১ নম্বর, এসি সাপ্লাই থেকে যখন প্রাইমারি কয়েলে কারেন্ট আসে, তখন একটা সুয়েরিকলি পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ২, এই পরিবর্তনশীল ফিল্ডটা পাশের সেকেন্ডারি কয়েলের ওপর গিয়েও প্রভাব ফেলে। আর ৩, এর ফলেই সেকেন্ডারি কয়েলে একটা একদম নতুন ভোল্টেজ তৈরি হয়ে যায়। ব্যাস, এই সহজ প্রক্রিয়াটাই হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ওকে, তাহলে আমরা বুঝলাম যে ভোল্টেজ তো তৈরি হচ্ছে, কিন্তু কতটা, মানে ভোল্টেজ কতটা বাড়বে বা কতটা কমবে, সেই কন্ট্রোলটা আসে কোত্থেকে? মজার ব্যাপার হলো, এর পেছনেও কিন্তু একটা অসম্ভব সহজ আর সুন্দর ফর্মুলা আছে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে ভোল্টেজ বাড়ছে বা কমছে, এর পরিমাণটা ঠিক কিসের ওপর নির্ভর করে? আর উত্তরটা লুকিয়ে আছে এই ছোট্ট একটা ফর্মুলার মধ্যে। দেখুন, VS/VP সমান NS/NP। এখানে V মানে ভোল্টেজ, আর N হল কয়েলে তারের প্যাচের সংখ্যা। P দিয়ে প্রাইমারি আর S দিয়ে সেকেন্ডারি বোঝানো হচ্ছে। মানে ভোল্টেজের রেশিওটা পুরোপুরি প্যাচের সংখ্যার রেশিওর সমান। কি অবিশ্বাস্য রকম সহজ, তাই না? তার মানে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে এই রকম। ভোল্টেজ কন্ট্রোল করার আসল চাবিকাঠি হল দুই কয়েলের প্যাচের সংখ্যা। যদি সেকেন্ডারি কয়েলে প্রাইমারির চেয়ে বেশি প্যাচ থাকে, ভোল্টেজ বেড়ে যাবে, আর যদি প্যাচ কম থাকে তাহলে ভোল্টেজও কমে যাবে। এর থেকে সহজ আর কী হতে পারে? তো চলুন, এবার আমরা একদম শুরুতে যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম সেখানে ফিরে যাই। দেখি আমাদের এই নতুন জ্ঞান দিয়ে মাইক্রোওয়েভ আর ফোন চার্জারের সেই রহস্যটার সমাধান করা যায় কিনা। এই দেখুন, পুরো ব্যাপারটা এখন জলের মতো পরিষ্কার। মাইক্রোওয়েভের ভেতরে থাকে একটা স্টেপ আপ ট্রান্সফর্মার। এখানে সেকেন্ডারি কয়েলে প্যাচের সংখ্যা প্রাইমারির থেকে অনেক অনেক বেশি, তাই এটা 230 ভোল্টকে কয়েক হাজার ভোল্টে আপ বা বাড়িয়ে দেয়। আর অন্যদিকে আমাদের ফোন চার্জারের ভেতরে থাকে ঠিক তার উল্টোটা, একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। এখানে সেকেন্ডারি কয়েলে প্যাচ থাকে অনেক কম, তাই এটা 230 ভোল্টকে ডাউন করে মাত্র 5 বা 9 ভোল্টে নামিয়ে আনে। এখানেই শেষ না, একটা বোনাস ফ্যাক্ট আছে। জানেন কি? আমাদের আজকের দিনের সুপার মডার্ন টেকনোলজি, মানে ওয়্যারলেস চার্জিং, সেটাও কিন্তু এই প্রায় 150 বছরের পুরনো নীতির ওপরই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমাদের ওয়্যারলেস চার্জিং প্যাডটার ভেতরে থাকে প্রাইমারি কয়েলটা, আর ফোনের ভেতরে থাকে সেকেন্ডারি কয়েল। যখনই আমরা ফোনটা প্যাডের উপর রাখি, সঙ্গে সঙ্গে এক কয়েল থেকে আরেক কয়েলে পাওয়ার ট্রান্সফার হতে শুরু করে, ওই একই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে, কোনো তার ছাড়াই। এটা সত্যিই একটা দারুণ ব্যাপার, তাই না? আচ্ছা, আজ এখনও দুটো খুব জরুরি বিষয় বাকি আছে। এক, ট্রান্সফরমারের একটা খুব বড় সীমাবদ্ধতা, আর দুই,
একে এতটা এফিশিয়েন্ট বা কার্যকর বানানোর পেছনের গোপন উপাদানটা কি? আচ্ছা, একটা প্রশ্ন করা যাক। ওয়াল সকেটের পেসি কারেন্টের বদলে যদি একটা সাধারণ ব্যাটারি মানে ডিসি সাপ্লাই দিয়ে ট্রান্সফর্মার চালানোর চেষ্টা করা হয়, তাহলে কি ওটা কাজ করবে? কি মনে হয়? উত্তরটা খুবই সহজ, একেবারেই না। এর কারণটা কিন্তু আমরা আগেই আলোচনা করেছি। মনে আছে, ট্রান্সফরমারের পুরো জাদুটাই নির্ভর করে পরিবর্তনের উপর। ডিসি কারেন্ট তো স্থির, মানে এর কোনো পরিবর্তন হয় না, তাই এটা যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে সেটাও স্থির। আর ফ্যারাডের সূত্র অনুযায়ী ম্যাগনেটিক ফিল্ড যদি পরিবর্তন না হয় তাহলে কোনো ইন্ডাকশনও হবে না, মানে কোনো ভোল্টেজও তৈরি হবে না। এজন্যই ট্রান্সফরমার কাজ করার জন্য এসি কারেন্ট অপরিহার্য। সবশেষে শেষ প্রশ্ন, প্রাইমারি কয়েলে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে তার পুরোটাই যে সেকেন্ডারি কয়েলে পৌঁছাবে তার গ্যারান্টি কি? কিছু শক্তি তো নষ্ট হতে পারে, তাই না? এখানেই আসে আমাদের সে গোপন উপাদানটির ভূমিকা। এই গোপন উপাদানটা হলো একটা ফেরোম্যাগনেটিক কোর। সাধারণত নরম লোহা দিয়ে এটা তৈরি হয়। এর কাজটা কি? এটাকে একটা ম্যাগনেটিক সুপার হাইওয়ে বলতে পারেন। এটা প্রাইমারি কয়েলের তৈরি করা প্রায় সমস্ত ম্যাগনেটিক ফিল্ডকে সুন্দরভাবে পথ দেখিয়ে সেকেন্ডারি কয়েলের কাছে পৌঁছে দেয়। ফলে শক্তির অপচয় প্রায় হয় না, আর এই কারণেই একটা ভালো ট্রান্সফরমার প্রায় 99% এফিশিয়েন্ট হতে পারে। তাহলে দেখা যাচ্ছে আমাদের পকেটের ফোন চার্জার থেকে শুরু করে রান্নাঘরের মাইক্রোওয়েভ, এমনকি রাস্তার পাওয়ার পোলেও যে বড় বাক্সগুলো দেখা যায়, সেই সবই ট্রান্সফরমার। এরা আক্ষরিক অর্থেই আমাদের এই আধুনিক বৈদ্যুতিক পৃথিবীর একজন নীরব নায়ক। আমাদের ছোটখাটো গ্যাজেটগুলোকে তো এরা পাওয়ার দিচ্ছে, কিন্তু এর থেকেও বড় একটা ভূমিকা আছে এদের। এটা কি আমরা ভেবে দেখেছি যে এই সাধারণ দেখতে যন্ত্রগুলো ছাড়া পাওয়ার প্ল্যান্ট থেকে হাজার হাজার মাইল দূরে আমাদের বাড়ি পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেওয়াটাই প্রায় অসম্ভব হয়ে যেত? কিভাবে তারা এই অসম্ভবকে সম্ভব করে? সেই বিশাল গল্পটা হয়তো